শীত আর বসন্ত ঘরে বসে ডুব সাঁতার দিয়ে কাটাতে হলো। এদেশে বসন্তের সঙ্গে আমাদের বর্ষার তুলনা হয়। সেখানে গ্রীষ্মকালে ধরণী তপ্তসায়নী পিপাসার্তা হয়ে পড়ে থাকেন। আষাঢ়স্য যে কোনো দিবসেই হোক ইন্দ্রপুরীর বর্ষবরণ বার্তা পেয়ে নতুন প্রাণে সঞ্জীবিত হন। এখানে শীতকালে ধরিত্রী প্রাণহীন স্পন্দনবিহীন মহানিদ্রায় লুটিয়ে পড়েন। তারপর নববসন্তের প্রথম রৌদ্রে চোখ মেলে তাকান। সে তাকানো প্রথম ফুটে ওঠে গাছে গাছে। দূর থেকে মনে হলো ফ্যাকাশে সাদা গাছগুলোতে বুঝি কোনো রকম সবুজ পোকা লেগেছে। কাছে গিয়ে দেখি গাছে অগণিত ছোট ছোট পাতার কুঁড়ি, জন্মের সময় কুকুর ছানার বন্ধ চোখের মতো। তারপর কয়েকদিন লক্ষ্য করিনি, হঠাৎ একদিন সকালবেলা দেখি সেগুলো ফুটেছে আর দুটি দুটি করে পাতা ফুটে বেরিয়েছে। গাছগুলো যেন সমস্ত শীতকাল বক পাখির মতো ঠায় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ডানা মেলে ওড়ার উপক্রম করেছে। সহস্র সহস্র সবুজ বলাকা যেন মেলে ধরেছে লক্ষ লক্ষ অঙ্কুরের পাখা। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। গাছে গাছে দেখুন হাসি, পাতায় পাতায় আড়াআড়ি। কে কাকে ছেড়ে তাড়াতাড়ি গজিয়ে উঠবে। কোনো গাছ গোড়ার দিকে সাড়া দেয়নি। হঠাৎ একদিন একসঙ্গে অনেকগুলো চোখ মেলে দেখে আর সবাই ঢের এগিয়ে গেছে। সে তখনই এমন জোরে ছুট লাগালো যে দেখতে না দেখতে আর সবাইকে পেছনে ফেলে বাজি জিতে মাথায় আইভি মুকুট পরে সগর্বে দুলতে লাগলো। কেউ সারা গায়ে কিছু না পরে শুধু মাথায় সবুজ মুকুট পরল। কেউ ধীরে সুস্থে সর্বাঙ্গে যেন সবুজ চন্দনের ফোঁটা পড়তে লাগলো। এতদিন বাতাস শুকনো ডালের ভেতর দিয়ে হু হু করে ছুটে চলে যেত। এখন দেখি কি আদরে পাতাগুলোর গায়ে ইনিয়ে বিনিয়ে হাত বুলিয়ে যাচ্ছে। কাবুল নদীর উপরে জমে যাওয়া বরফের জগদ্দল পাথর ফেটে চৌচির হলো। পাহাড় থেকে নেমে গম্ভীর গর্জনে শত শত নবজলধারা সঙ্গে নেমে আসছে লক্ষ লক্ষ পাথরের নুড়ি আর বরফের টুকরো। নদীর উপরে কাঠের পুলগুলো কাঁপতে আরম্ভ করেছে। সিকান্দার শাহের আমল থেকে তারা হাঁটু ভেঙে কতবার নুয়ে পড়েছে, ভেসে গিয়েছে, ফের দাঁড়িয়ে উঠেছে, তার হিসাব কেউ কখনো রাখতে পারেনি। উপরে তাকিয়ে দেখি গভীর নীলাম্বুজের মতো নবীন নীলাকাশ হংস শুভ্র মেঘের ঝালর ঝুলিয়ে চন্দ্রাতপ সাজিয়েছে। উপত্যকার দিকে তাকিয়ে দেখি সবুজের বন্যায় জনপদ অরণ্য ডুবে গেছে। এরকম সবুজ দেখেই পূর্ববঙ্গের কবি প্রিয়ার শ্যামল রঙের স্মরণে বলেছিলেন, ও বন্ধুয়া কোন বনে ধোয়া ছাওলা নীলা পানি, গোসল করে হইলা তুমি সকল রঙের রানী। কিন্তু এই উপত্যকা, এ বনরাজি এরকম সবুজ পেল কোথা থেকে? নীলাকাশের নীল আর সোনালি রোদের হলদে মিশিয়ে। কিন্তু আমাদের বর্ষা আর এদেশের বসন্তে একটা গভীর পার্থক্য রয়েছে। বর্ষায় আমাদের মন ঘরমুখ হয়, এদেশের জনপ্রাণীর মন বাহির্মুখ হয়। গাছপালার সঙ্গে সঙ্গে মানুষের যে সুপ্তথিত নবযৌবনের স্পন্দন অনুভব করে, তারই স্মরণে কবি বলেছেন, শপথ করিনু রাত্রে পাপ পথে আর যেন নাহি ধায়, প্রভাতে দাঁড়েতে দেখি শপথগ্ন মধুরিত কি করি উপায়। শুধু ওমর খৈয়াম দোটানার ভেতরে থাকা পছন্দ করেন না। তিনি গর্জন করে বললেন, বিধিবিধানের শীত পরিধান ফাগুন আগুনে দহন করো, আয়ু বিহঙ্গ উড়ে চলে যায়, হে সাকি পেয়ালা অধরে ধরো। কাবুলিরা তাই বেরিয়ে পড়েছে, না বেরিয়ে উপায়ও নেই। শীতের জ্বালানি কাঠ ফুরিয়ে এসেছে, দুম্বা ভেড়ার জাবনা তলায় এসে ঠেকেছে, শুটকি মাংসের পোকা কিলবিল করছে। এখন আতপ্ত বসন্তের রোদে শরীরকে কিঞ্চিত তাতানো যায়, দুম্বা ভেড়া কচি ঘাসে চড়ানো যায়, আর আধ খেঁচড়া শিকারের জন্য দু চার দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে। আব্দুর রহমান বলল, পানশির অঞ্চলের ভাঙা বরফের তলায় কি একরকম মাছও নাকি এখন ধরা যায়। অনুমান করলুম কোনো রকমের স্পিড আউটই হবে। হ্রদ দেখার সময় যারা কলা বেচার দিকেও মাঝে মাঝে নজর দেন, তাদের মুখে শুনেছি কুবের যক্ষকে ঠিক একটি বছরের জন্যই নির্বাসন দিয়েছিলেন। তার একটা গভীর কারণ আছে। 6 ঋতুতে 6 রকম করে প্রিয়ার বিরহ যন্ত্রণা ভোগ না করা পর্যন্ত মানুষ নাকি পরিপূর্ণ বিচ্ছেদ বেদনার স্বরূপ চিনতে পারে না। আর বিদগ্ধ জনকে 1 বছরের বেশি শাস্তি দেওয়াতেও নাকি কোনো সূক্ষ্ম চতুরতা নেই। সোজা বাংলায় তখন তাকে বলে মরার উপর খাঁড়ার ঘা দেওয়া মাত্র। আফগান সরকার অযথা বিঘ্ন সন্তোষী নন বলে 6টি ঋতু পূর্ণ হওয়া মাত্র আমাকে পাণ্ডব বর্জিত গণ্ডগ্রামের নির্বাসন থেকে মুক্তি দিয়ে শহরে চাকরি দিলেন।
এবারে বাসা পেলুম লবিদরিয়ায়, অর্থাৎ কাবুল নদীর পাড়ে। রাসান দূতাবাসের গা ঘেঁষে বেনওয়া সাহেবের সঙ্গে একই বাড়িতে। প্রকাণ্ড সে বাড়ি, ছোটোখাটো দুর্গ বললেও ভুল হবে না। চারিদিকে উঁচু দেয়াল, ভেতরে চক মেলানো একতলা দোতলা নিয়ে 26খানা বড় বড় কামরা। মাঝখানের চত্বরে ফুলের বাগান, জলের ফোয়ারাটা পর্যন্ত বাদ যায়নি। বড়লোকের বাড়ি সরকারকে ভাড়া দেওয়া হয়েছে। বেনওয়া সাহেব ফন্দি ফিকির করে বাড়িটা বাগিয়েছিলেন। আমি নিলুম এক কোণে 4টা ঘর, আর বেনওয়া সাহেব রইলেন আরেক কোণে 4টা ঘর নিয়ে। বাকি বাড়িটা খাঁ করে। আর সে এতই প্রকাণ্ড যে আব্দুর রহমানের সঙ্গীতরব কায়ক্লেশে আঙিনা পাড়ি দিয়ে ওপারে পৌঁছায়। শহরে এসে গোষ্ঠী সুখ অনুভব করার সুবিধে হলো। রাসান রাজদূতাবাসে রোজই যাই। 2 দিন না গেলে দেমিদফ এসে দেখা দেন। সৈফুল আলম মাঝে মাঝে ঢুঁ মেরে যান। সমর্থ বউ সম্বন্ধে অহরহ দুশ্চিন্তাগ্রস্ত মৌলানার দাড়ির দর্শনও মাঝে মাঝে পাই। দোস্ত মোহাম্মদ ঘূর্ণিবায়ুর মতো বেলা অবেলায় চক্কর মেরে বেরোবার সময় কলাডা মুলাডা ফেলে যান। বিদগ্ধ মেরাশ্রম, সুসিদ্ধ চৈনিক জুস পান করে যান। তাছাড়া ইনি উনি তিনি তো আছেনই। আর নিতান্ত বান্ধব বাড়ন্ত হলে বিরোহী যক্ষ বেনুয়া তো হাতের নাগালে। রাসান রাজদূতাবাসে আরও অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় হলো। দেমিদফকে বাদ দিয়ে সকলের পয়লা নাম করতে হয় বলশফের। নামের সঙ্গে অর্থ মিলিয়ে তার দেহ। বুড়ো রস্ক, বৃষস্কন্ধ, শালপ্রাংশু, মহাভূবাহু বললে আব্দুর রহমান বরঞ্চ অপাংক্তেয় হতে পারে। ইনি সে বর্ণনা গলাধকরণ করে অনায়াসে সেকেন্ড হেল্পিং চাইতে পারেন। আব্দুর রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেবার সময় যে দ্বিতীয় নরদানবের কথা বলেছিলাম, ইনি সেই বিভীষিকা। বহুবার এর সঙ্গে বেড়াতে গিয়েছি। কাবুল বাজারের মতো পপুলার লিগ অফ নেশনসে আজ পর্যন্ত এমন দেশি বিদেশি চোখে পড়েনি যে তাকে দেখে হক চকিয়ে যায়নি। হুঁশিয়ার সোয়ার হলে তক্ষুনি ঘোড়ার লাগাম টেনে ধরেছে। বহু ঘোড়াকে ঘাবড়ে গিয়ে সামনের পা দুটো আকাশে তুলতে দেখেছি। টেনিস কোর্টে র্যাকেট নিয়ে নামলে শত্রুপক্ষ বেজ লাইনের 10 হাত দূরে তারের জালের গা ঘেঁষে দাঁড়াতো। বলশফ বেজে দাঁড়ালে তার কোনো পার্টনার নেটে দাঁড়াতে রাজি হতো না। শত্রুপক্ষের তো কথাই ওঠে না। তাঁতের র্যাকেট ঘন ঘন ছিঁড়ে যেত বলে অ্যালুমিনিয়াম জাতীয় ধাতুর র্যাকেট নিয়ে তিনি তারু হাঁকড়াতেন। স্বচ্ছন্দের নেট ডিঙোতে পারতেন, লাফ দেবার প্রয়োজন হতো না। আর ঝোলা নেট টাইট করার জন্য এক হাতে হ্যান্ডেল ঘোরাতেন, মেয়েরা যেরকম সেলাই কলের হাতল ঘোরায়। শুনেছি বিলেতে কোনো কোনো ফিল্ম নাকি 16 বছরের কম বয়স হলে দেখতে দেয় না, চরিত্র দোষ হবে বলে। যাদের ওজন 160 পাউন্ডের কম তাদের ঠিক তেমনি বলশফের সঙ্গে শেক হ্যান্ড করা বারণ ছিল, পাছে হাতের নড়া কাঁধ থেকে খসে যায়। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা। বীরপুরুষ হিসেবে রাসান রাজদূতাবাসে বলশফের খাতির ছিল। 1916 সাল থেকে বলশেভিক বিদ্রোহের শেষ পর্যন্ত তিনি দেশে বিদেশে বিস্তর লড়াই লড়েছেন। 1916-17 সালের শীতকালে যখন রুশ বাহিনী পোল্যান্ড লড়াই হেরে পালায়, তখন বলশফ রাসান ক্যাভালারিতে ছোকরা অফিসার। সেবারে ঘোড়ায় চড়ে পালাবার সময় তার পিঠের 14 জায়গায় জখম হয়েছিল। বিস্তর ঝুলোঝুলির পর একদিন শার্ট খুলে তিনি আমায় দাগগুলো দেখিয়েছিলেন। কোনোটা আধ ইঞ্চি পরিমাণ গভীর। আমি ঠাট্টা করে বলেছিলাম, পৃষ্ঠে তবুও অস্ত্র লেখা। বলশফকে কেউ কখনো চটাতে পারেনি বলেই রসিকতাটা করেছিলাম। তিনি ভারতবর্ষের খাত্র বীরত্বের কোড শুনে বললেন, যদি সেদিন না পালাতুম তবে ত্রৎস্কির আমলে পোলদের বেধড়ক পাল্টা মার দেবার সুখ থেকে যে বঞ্চিত হতুম তার কি? মাদাম দেমিদফ সঙ্গে সঙ্গে বললেন, আরে জানেন তো মসিয়ে, ওর লড়াইতে সোভিয়েত রাশার অনেক পথ সুরাহা হয়ে যায়। বলশফের একটা মস্ত দোষ, 2 দণ্ড চুপ করে বসে থাকতে পারেন না। হাত দুখানা নিয়ে যে কি করবেন ঠিক করতে পারেন না বলেই এটা সেটা নিয়ে সব সময় নাড়াচাড়া করেন। বেখেয়ালি একটু বেশি চাপ দিতেই কর্কস্ক্রুটা পর্যন্ত ভেঙে যায়। তিনি ঘরে ঢুকলেই আমরা টুকিটাকি সব জিনিস তার হাতের নাগাল থেকে সরিয়ে ফেলতুম। আমার ঘরে ঢুকলে আমি তৎক্ষণাৎ তাকে 1 থালা আস্ত আখরোট খেতে দিতুম। 2-1টা খেতেন মাঝে মাঝে। যাওয়ার পর দেখা যেত সব কটি আখরোটের খোসা ছাড়িয়ে ফেলেছেন, চোহার মগজ শিকন না দেওয়া সত্ত্বেও। এরকম অজাত শত্রুর লোক সমস্ত কাবুল শহরে আমি 2টো দেখিনি। একদিন তাই যখন দেমিদফের ঘরে আলোচনা হচ্ছিল, তখন বলশফের সবচেয়ে দিল্লি দোস্ত রোগাপটকা স্নেহ শফক বললেন, বলশফের সঙ্গে সকলের বন্ধুত্ব তার গায়ের জোরের ভয়ে। বলশফ বললেন,
তাহলে তো তোমার সবচেয়ে বেশি শত্রু থাকার কথা। স্নেশকভ যা বললেন পদাবলীর ভাষায় প্রকাশ করলে তার রূপ হয়, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তুহারি রূপে। বাকিটা তিনি আর প্রাণের ভয়ে বলেননি। বলশভ বললেন, রোগা লোকের ওই এক মস্ত দোষ, খামোখা বাজে তর্ক করে, বলে কিনা ভয় বন্ধুত্ব, যত সব পরস্পরদ্রোহী আত্মঘাতী বাগাড়ম্বর। বলশভ সম্বন্ধে এত কথা বললুম তার কারণ তিনি তখন আমানুল্লাহর এয়ারফোর্সের ডাঙর পাইলট। বলশেভিক বিদ্রোহ জুড়িয়ে গিয়ে থিতিয়ে যাওয়ায় তার সংকটাকাঙ্ক্ষী মন কাবুলে এসে নতুন বিপদের সন্ধানে আমানুল্লাহর চাকরি নিয়েছিল। শেষ দিন পর্যন্ত তিনি আমানুল্লাহর সেবা করেছিলেন। আমানুল্লাহ ইউরোপ থেকে ফিরে এলেন একগাদা দামি আসবাবপত্র, অগণিত মোটর গাড়ি আর বক্তৃতা দেবার বদভ্যাস নিয়ে। প্রাচ্য দেশের লোক খেয়ে দিয়ে ঢেকুর তুলতে তুলতে আরামে গা এলিয়ে দেয়। পশ্চিমে ডিনারের পর স্পিচ, লাঞ্চের পর অরেটরি, তাও আবার যত সব শিরোপীড়াদায়ক পলিটিক্যাল বিষয় নিয়ে। সাহেবরা বিলেতে লাঞ্চে ডিনারে আমানুল্লাহর যে নেশার পয়লা পাত্র খাইয়ে দিয়েছিল তার খোয়ারি তিনি চালালেন কাবুলে ফিরে এসে, মাত্রা বাড়িয়ে লম্বা লম্বা লেকচার ছেড়ে। পরপর 3 দিনে নাকি তিনি 29 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু কারো কথায় তো আর গায়ে ফোসকা পড়ে না। কাবুলে চিড়ের প্রচলন নেই, তাই শ্রোতারা কেউ ঘুমালো, কেউ শুনল, 2-1 মনে মনে ইউরোপে তার বাজে খরচের আঁক কষল। তারপর আরম্ভ হলো সংস্কারের পালা। একদিন সকালবেলা মৌলানার বাড়ি যেতে গিয়ে দেখি 15 আনা দোকানপাট বন্ধ। বড় দোকানের ভেতর গ্রামোফোন ফটোগ্রাফের দোকানটা খোলা ছিল। দোকানদার পাঞ্জাবি, অমৃতসরের লোক, আমাদের সঙ্গে ভাবছিল। খবর শুনে বিশ্বাস হলো না। আমানুল্লাহর হুকুম, কার্পেটের উপর পদ্মাসনে বসে দোকান চালাবার কায়দা বেআইনি করা হলো। সব দোকানে বিলেতি কায়দার চেয়ার টেবিল চাই। আমি বললুম, সে কি কথা, ছুতোর, কামার, কালাইগড়, মুচি, সব সব। ছোট ছোট খোপের ভেতরে চেয়ার টেবিল ঢোকাবে কি করে, পাবেই বা কোথায়? নিরুত্তর। যারা পয়সাওয়ালা, যাদের দোকানে জায়গা আছে। রাতারাতি মেজ কুর্সি পাবে কোথায়? ছুতোরও ভয়ে দোকান বন্ধ করেছে, বলে চেয়ারে বসে টেবিলে তক্তা রেখে নাকি রেঁদা চালাতে শিখেনি। আগে থেকে নোটিশ দিয়ে হুঁশিয়ারি করা হয়নি? না, জানেন তো আমানুল্লাহ বাদশার সবকুছ ছটপট। পাক্কা 3 সপ্তাহ 14 আনা দোকানপাট বন্ধ রইল। গম ডাল অবশ্য পেছনের দরজা দিয়ে আড়ালে আবডালে বিক্রি হলো। তাদের উপর চোটপাট করে পুলিশ 2 পয়সা কামিয়ে নিল। আমানুল্লাহ হার মানলেন কিনা জানি নে, তবে 3 সপ্তাহ পরে একে একে সব দোকানই খুলল, পূর্ববৎ, অর্থাৎ বিনা চেয়ার টেবিলে। কাবুলের সবাই এই ব্যাপারে চটে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু রাজার খাম খেয়ালিতে তারা অভ্যস্ত বলে অত্যধিক উষ্মাবোধ করেনি। কাবুলিদের এই মনোভাবটা আমি ঠিক ঠিক বুঝতে পারিনি, কারণ আমরা ভারতবর্ষে অত্যাচার অবিচারে অভ্যস্ত বটে, কিন্তু খাম খেয়ালি বড় একটা দেখতে পাইনি। আমার মনে খটকা লাগলো। পাগমানের পাগলামের কথা মনে পড়ল। গাঁয়ের লোককে শহরে ডেকে এনে মর্নিং স্যুট পরাবার বিড়ম্বনা, এ যে তারই পুনরাবৃত্তি, এ যে আরও পীড়াদায়ক, মূল্যহীন, অর্থহীন, ইউরোপের অন্ধ অনুকরণ। মীর আসলামের সঙ্গে দেখা হলে তিনি আমাকে সবিস্তার আলোচনা না করতে দিয়ে যেটুকু বললেন, বাংলা ছন্দে তার অনুবাদ করলে দাঁড়ায়, কয়লাওয়ালার দোস্তি, তওবা, ময়লা হতে রেহাই নেই, আতরওয়ালার বাক্স বন্ধ, দিলখুশ তবু পাই খুশবুবাই। আমি বললুম, এ তো হলো সূত্র, ব্যাখ্যা করুন। মীর আসলম বললেন, পাশ্চাত্য ভূখণ্ডে ইংরেজ, ফরাসি প্রভৃতি ফিরিঙ্গি সম্প্রদায়ের সঙ্গে গাত্র ঘর্ষণ করত আমানুল্লাহ যে কৃষ্ণপ্রস্তর চূর্ণ সর্বাঙ্গে লেপন করিয়া আসিয়াছিলেন, তা দ্বারা তিনি কাবুল হট্ট মসিলিপ্ত করিবার বাসনা প্রকাশ করিয়াছেন। তথাপি অশ্মদেশীয় বিদগ্ধজনের শোক কথচিন্তিত প্রশমিত হইত যদি নৃপতি প্রস্তর চূর্ণের সঙ্গে সঙ্গে কিঞ্চিৎ প্রস্তরখণ্ডও আনয়ন করিতেন। তদ্বারা ইন্ধন প্রজ্বলিত করিলে দিন দেশের সত্য নিবারিত হইত। আমি বললুম, চেয়ার টেবিল চালানো যদি মসিলেপন মাত্রই হয়, তবে তা নিয়ে এমন ভয়ঙ্কর দুঃখ করার কি আছে বলুন? মীর আসলম বললেন, অযথা শক্তিক্ষয়, নৃপতির অবমাননা, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আর 5 জনের সঙ্গে আলাপ আলোচনা করে দেখলুম যে তারা মীর আসলমের মতোই কালো চশমা পরে ভবিষ্যৎ এত কালো করে দেখলেন না। ছোকরাদের চোখে তো গোলাপি চশমা, গোলাপি বললেও ভুল বলা হয়, সে চশমা লাল টকটকে রক্ত মাখানো। তারা বলে, যেসব বদমায়েশেরা এখনও কার্পেটে বসে দোকান চালাচ্ছে তাদের ধরে ধরে কামানের মুখে বেঁধে হাজারো টুকরা করে উড়িয়ে দেওয়া উচিত। আমানুল্লাহ নিতান্ত ঠান্ডা বাদশা বলেই তাদের রেহাই দিয়েছেন। ভেবেচিন্তে আমি গোলাপি চশমাই পরলুম।
আর কিছুদিন পরেই আরেক নয়া সংস্কারের খবর আনলেন মৌলানা। আফগান সেপাইদের মানা করা হয়েছে, তারা যেন কোনো মোল্লাকে মুর্শিদ না বানায়, অর্থাৎ গুরু স্বীকার করে যেন মন্ত্র না নেয়। খাঁটি ইসলামে গুরু ধরার রেওয়াজ নেই। পণ্ডিতরা বলেন, কুরআন শরীফ কিতাবু মুমবিন, অর্থাৎ খোলা কিতাব। তাতেই জীবনযাত্রার প্রণালী আর পরলোকের জন্য পুণ্য সঞ্চয়ের পন্থা সোজা ভাষায় বলে দেওয়া হয়েছে। গুরু মেনে নিয়ে তার অন্ধ অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। অন্য দল বলেন, এ কথা আরবদের জন্য খাটতে পারে, কারণ তারা আরবিতে কোরআন পড়তে পারে, কিন্তু ইরানি কাবুলিরা আরবি জানে না। গুরু না নিলে কী উপায়? এ তর্কের শেষ কখনো হবে না। কিন্তু বিষয়টা যদি ধর্মের গণ্ডির ভেতরেই বন্ধ থাকতো, তবে আমানুল্লাহ গুরু ধরা বারণ করতেন না। কারণ যদিও মানুষ গুরু স্বীকার করে ধর্মের জন্য, তবু দেখা যায় যে শেষ পর্যন্ত গুরু দুনিয়াদারির সব ব্যাপারেও উপদেশ আরম্ভ করেছেন, এবং গুরুর উপদেশ সাক্ষাৎ আদেশ। তাহলে দাঁড়ালো এই যে আমানুল্লাহর আদেশের বিরুদ্ধে মোল্লা যদি তার শিষ্য কোনো সিপাইকে পাল্টা আদেশ দেন, তবে সেই সিপাই মোল্লার আদেশই যে মেনে নেবে, তাতে আর কোনো সন্দেহ নেই। চার্চ বনাম স্টেট। গোলাপের চশমাটা কপালে তুলে অনুসন্ধান করলুম দেয়ালে কোনো লেখা ফুটে উঠেছে কিনা। আমানুল্লাহ কেন হঠাৎ এই আদেশ জারি করলেন? তবে কি কোনো অবাধ্যতা, কোনো বিদ্রোহ, কিন্তু এসব সন্দেহ কাবুল মুখ ফুটে বলা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত ভয় পায়। আমার শেষ ভরসা মীর আসলম। তিনি দেখি কালো চশমায় আরেক মোজ ভুসো মাখিয়ে রাজনৈতিক আকাশের দিকে তাকিয়ে আছেন। খবরটা দেখলুম তিনি বহু পূর্বেই জেনে গিয়েছেন। আমার প্রশ্নের উত্তরে বললেন, ইহলোক পরলোক সর্বলোকের জন্যই গুরু নিষ্প্রয়োজন। তৎসত্ত্বেও যদি কেহ অনুসন্ধান করে, তবে তাহাকে প্রতিরোধ করাও ততোধিক নিষ্প্রয়োজন। আমি বললুম, কিন্তু আপনি যখন আপনার ভারতীয় গুরুর কথা স্মরণ করেন, তখনই তো দেখেছি তাঁর প্রশংসায় আপনি পঞ্চমুখ। মীর আসলম বললেন, গুরু দ্বিবিধ। যে গুরু গৃহে প্রবেশ করার দিন তোমার মনে হইবে গুরু ভিন্ন পদমাত্র অগ্রসর হইতে পারো না, এবং ত্যাগ করার দিন মনে হইবে গুরুতে তোমার প্রয়োজন নেই, তিনি যথার্থ গুরু। গুরুর আদর্শ তিনি যেন একদিন শিষ্যের জন্য সম্পূর্ণ নিষ্প্রয়োজন হইতে পারেন। দ্বিতীয় শ্রেণীর গুরু শিষ্যকে প্রতিদিন পরাধীন হইতে পরাধীনতর করেন। অবশেষে গুরু বিনাশে শিষ্য নিঃশ্বাস প্রশ্বাস কর্ম পর্যন্ত সুসম্পন্ন করিতে পারেন না। আমার গুরু প্রথম শ্রেণীর, আফগান সৈন্যের গুরু দ্বিতীয় শ্রেণীর। আমি বললুম, অর্থাৎ আপনার গুরু আপনাকে স্বাধীন করলেন, আফগান সেপাইয়ের গুরু তাকে পরাধীন করলেন। পরাধীনতা ভালো জিনিস নয়, তবে কেন বলেন গুরু নিষ্প্রয়োজন? বরঞ্চ বলুন, গুরু গ্রহণ সেখানে অপকর্ম। মীর আসলম বললেন, ভদ্র, সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রশ্ন, সংসারে কয়জন লোক স্বাধীন হইয়া চলিতে ভালোবাসে বা চলিতে পারে? যাহারা পারে না, তাহাদের জন্য কী উপায়? আমি বললুম, ক্ষুধায় মালুম, কিন্তু উপস্থিত বলুন, সৈন্যদের বিদ্রোহ করার কোনো সম্ভাবনা আছে কি না? মীর আসলম বললেন, নৃপতির সন্নিকটস্থ সেনাবাহিনী কখনো বিদ্রোহ করে না, যতক্ষণ না সিংহাসনের জন্য অন্য প্রতিদ্বন্দ্বী উপস্থিত হন। আমি ভারী খুশি হয়ে বিদায় নিতে গিয়ে বললুম, কয়েকদিন হল লক্ষ্য করছি আপনার ভাষা থেকে আপনি কঠিন আরবি শব্দ কমিয়ে আনছেন, সেটা কি সজ্ঞানে? মীর আসলম পরম পরিতোষ সহকারে মাথা দোলাতে দোলাতে হঠাৎ অত্যন্ত গ্রাম্য কাবুলি ফার্সিতে বললেন, একদিনে বুঝতে পারলে চাঁদ? তবে হক কথা শুনে নাও, আর বছর যখন হেথা এলে তখন ফার্সি জানতে ঢুঢু, তাই তোমার তালিম দেবার জন্য আরবি শব্দে বেড়া বানাতুম। তুমি ডিঙিয়ে ডিঙিয়ে পেরোতে, গোড়ার দিকে ঠ্যাংগুলো জখম টখমও হয়েছে। এখন দিব্যি আরবি ঘোড়ার মতো আরবি বেড়া ডিঙোচ্ছ বলে খামোখা বখেরা বাঁধার কম্ম বন্ধ করে দিলুম। গুরু এখন ফালতো, মাথার ভসভসে ঘিলুতে তুরপুন সিঁধালো। আমি বাড়ি ফেরার সময় ভাবলুম, লোকটি সত্যিকারের পণ্ডিত। গুরু কি করে নিজেকে নিষ্প্রয়োজন করে তোলেন, সেটা হাতে কলমে দেখিয়ে দিলেন। তারপর বেশি দিন যায়নি, এমন সময় একদিন নোটিশ পেলুম, একদল আফগান মেয়েকে উচ্চশিক্ষার জন্য তুর্কিতে পাঠানো হবে। স্বয়ং বাদশাহ উপস্থিত থেকে তাদের বিদায় আশীর্বাদ দেবেন। আমি যাইনি। ব্রিটিশ রাজদূতাবাসের এক উচ্চ পদস্থ ভারতীয় কর্মচারীর মুখ থেকে বর্ণনাটা শুনলুম। তার নাম বলবো না, সে নাম এখনও মাঝে মাঝে ভারতবর্ষের খবরের কাগজে ধূমকেতুর মতো দেখা দেয়। বললেন, গিয়ে দেখি জনকুড়ি কাবুলি মেয়ে গার্ল গাইডের ড্রেস পরে দাঁড়িয়ে, আমানুল্লাহ স্বয়ং উপস্থিত, অনেক সরকারি কর্মচারী, বিদেশি রাজদূতাবাসের গণ্যমান্য সভ্যগণ, আর এক পাশে মহিলারা। রানী সুরাইয়াও আছেন। হ্যাটের সামনে পাতলা নেটের পর্দা।
আমানুল্লাহ উচ্চশিক্ষা সম্বন্ধে অনেক খাঁটি এবং পুরনো কথা দিয়ে অবতরণিকা শেষ করে বললেন, আমি পর্দা প্রথার পক্ষপাতী নই, তাই আমি এই মেয়েদের বিনা বোরকায় তুর্কি পাঠাচ্ছি। কিন্তু আমি স্বাধীনতা প্রয়াসী, তাই কাবুলের কোনো মেয়ে যদি মুখের সামনে পর্দা ফেলে রাস্তায় বেরোতে চায় তবে তাকে আমি সাহায্য করতে প্রস্তুত। আবার আমি কাউকে জোর করতেও চাই না। এমনকি মহিষী সুরাইয়াও যদি বোরকা পরাই পছন্দ করেন তাতেও আমার আপত্তি নেই। কর্মচারীটি বললেন, এতটা ভালোই চলল। কিন্তু আমানুল্লাহর বক্তৃতা শেষ হতেই রানী সুরাইয়া এগিয়ে এসে নাটকীয় ঢঙে হ্যাটের সামনের পর্দা ছিঁড়ে ফেললেন। কাবুল শহরের লোক সভাস্থলে আফগানিস্তানের রাজমহিষীর মুখ দেখতে পেল। কর্মচারীটির রসবোধ অত্যন্ত কম, তাই বর্ণনাটা দিলেন নিতান্ত নিরস নির্জলা। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। হয়তো ঘুঘু এসেছেন রিপোর্ট তৈরি করার মতলব নিয়ে। ঘটনাটা ভারতবাসীর মনে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই হবে রিপোর্টের মশলা। আমিও পোকার খেলার জুয়ারির মতো করে বসে রইলুম। যাবার সময় বললেন, এরকম ধারা ড্রামাটিক কায়দায় পর্দা ছেঁড়ার কী প্রয়োজন ছিল? রয়ে শোয়ে করলেই ভালো হতো না? আমি মনে মনে বললুম, ইংরেজের সনাতন পন্থা, সব কিছু রয়ে শোয়ে, সব কিছু টাপে টোপে। তা সে ইংরেজি লেখাপড়া চালানোই হোক, আর ঢাকায় মসলিনের বুক ছিঁড়ে টুকরো টুকরো করাই হোক, ছোঁচ হয়ে ঢুকবে, মুসল হয়ে বেরোবে। কিছু একটা বলতে হয়। নিবেদন করলুম, এসব বিষয়ে এককালে ভারতবাসী মাত্রই কোনো না কোনো মত পোষণ করত, কারণ তখনকার দিনে আফগানিস্তান ভারতবর্ষের মুখের দিকে না তাকিয়ে কোনো কাজ করতো না। কিন্তু এখন আমানুল্লাহ নিজের চোখে সমস্ত পশ্চিম দেখে এসেছেন। রাস্তা তার চেনা হয়ে গিয়েছে। আমরা একপাশে দাঁড়িয়ে শুধু দেখব, মঙ্গল কামনা করব, ব্যাস। কর্মচারী চলে যাবার পর অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলুম। কিন্তু একটা কথা এখানে আমি আমার পাঠকদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে চাই যে আমি এবং কাবুলের আর 5 জন তখন আমানুল্লাহর এসব সংস্কার নিয়ে দিনরাত মাথা ঘামাইনি। মানুষের স্বভাব আপন ব্যক্তিগত সুখ দুঃখকে বড় করে দেখা, হাতের সামনে আপন মুঠি হিমালয় পাহাড় দিয়ে ঢেকে রাখে। দ্বিতীয়ত, যেসব সংস্কার করা হচ্ছিল তার একটাও আমার মতো 5 জনের স্বার্থকে স্পর্শ করেনি। স্যুট সঙ্গে নিয়ে আমরা কাবুল গিয়েছি, কাজেই স্যুট পরার আইন আমাদের বিচলিত করবে কেন? আর আমরা পাতলা নিচের ব্যবসাও করি নে যে মহারানী তার হ্যাটের নেট ছিঁড়ে ফেললে আমাদের দেউলে হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ইরান আফগানিস্তানের বাদশাহ দেশের লোকের মালজানের মালিক, আর সকলেই জানে এই 2 বস্তুই অত্যন্ত ফানি, নশ্বর। নশ্বর জিনিস এমনি যাবে, অমনিও যাবে। বাদশাহের খামখেয়ালির নিমিত্তে ভাগী মাত্র। রাজা বাদশাহ তো আর গাধা খচ্চর নন যে শুধু দেশের মোট পিঠে করে বইবেন আর জাবর কাটবেন। তাঁরা হলেন গিয়ে তাজি ঘোড়ার জাত। দেশটাকে পিঠে নিয়ে যেমন হঠাৎ করে প্রগতির দিকে খামোখা ঊর্ধ্বশ্বাসে ছুটবেন, তেমনি কারণে অকারণে শোয়ারকে 2-4টা লাথি চাঁটও মারবেন। তাই বলে তো আর ঘোড়ার দানা পানি বন্ধ করে দেওয়া যায় না। কাজেই কাবুল শহরের লোকজন খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছে। এমন সময় আমানুল্লাহর প্রতিজ্ঞা যে তিনি সব মেয়েদের বেপর্দায় বেরোবার সাহায্য করবেন এক ভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেল। শোনা গেল, বাদশার হুকুম, কোনো স্ত্রীলোক যদি বেপর্দা বেরোতে চায় তার স্বামী যেন কোনো ওজর আপত্তি না করে। যাদের আপত্তি আছে তারা যেন বউদের তালাক দিয়ে দেয়। আর তারা যদি সরকারি চাকরি করে তবে আমানুল্লাহ দেখে নেবেন। কি দেখে নেবেন সেটা স্পষ্টপষ্ট বলা হয়নি, তবে চাকরিটাও হয়তো বইয়ের সঙ্গে সঙ্গে একই দরজা দিয়ে বেরিয়ে যাবে। সাথে কি আর বাংলায় বলি, বিবে যান চলে যান লবে যান করে? শুধু বিবি যান চলে গেলে সুস্থ মানুষ প্রেমিকাদের কথা আলাদা, লবে যান হবে কেন? সঙ্গে সঙ্গে চাকরিটা গেলে পরে মানুষ অনাহারে লবে যান হয়। মীর আসলম বললেন, গিন্নিকে গিয়ে বন্যু, ওগো চোখে সুরমা লাগিয়ে বেবোরকায় কাবুল শহরে একটা রোঁদ মেরে এসো। বিশ্বাস করবেন না ভায়া, বদনা ছুঁড়ে মারলে। তাও জানো তো, মোল্লার পাগড়ি বদনাটাই খেলো টোল। আম্মু অবশ্য টাল খেয়ে ঘর থেকে বেরিয়ে এলুম। আমি বললুম, হ্যাঁ জানি, পাগড়ি অনেক কাজে লাগে। মীর আসলম বললেন, ছাই জানো, বিয়ে করলে জানতে। বেয়ারা বউকে তো আর তোমার বেঁধে রাখতে হয় না। আমি বললুম, বাজে কথা। আমানুল্লাহ ক্যাঁচ করে কেটে দিয়েছেন, আর ভালোই করেছেন। বউকে বেঁধে রাখতে হয় মনের শেকল দিয়ে, হৃদয়ের জিঞ্জির দিয়ে। মীর আসলম বললেন, হৃদয় মনের কথা উঠে যেখানে তরুণ তরুণীর ব্যাপার। 60 বছরের বুড়ো 16 বছরের বউকে কোন মনের শেকল দিয়ে বেঁধে রাখতে পারে বলো? সেখানে কাবিননামা পর্যন্ত
সর্বাঙ্গ ঢাকা বোরকা আর পাগড়ির ন্যাচ। আমি বললুম, তা তো বটেই। মীর আশ্রম বললেন, আমানুল্লাহ যে পর্দা ছেঁড়ার জন্য তম্বি লাগিয়েছেন, তাতে জোয়ানদের কি? বদনাটা সেখানে নয়। বুড়ো সর্দারের ভেতর চিংড়ে বউদের ঠেকাবার জন্য সামাল সামাল রব উঠে গিয়েছে। আমি শুধালুম, তরুণীরা চঞ্চল হয়ে উঠেছে নাকি? তিনি বললেন, ভেলারে বিপদ, আমাকে তুমি নওরোজের আকবর বাদশা ঠাওরালে নাকি? চিংড়িদের আমি চিনব কোত্থেকে? ইস্তক মেয়ে নেই, ছেলের বউও নেই। গিন্নির বয়স 50, কিন্তু বয়স ভাঁড়িয়ে হাফ টিকিট কেটেছেন, দেখলে বোঝা যায় শখানেক হবে। আমি বললুম, তবে কি বুড়োরা খামাখা ভয় পেয়েছেন? মীর আশ্রম বললেন, শোনো, খুলে বলি, আমানুল্লাহর হুকুম শোনা মাত্র চিংড়িরা যদি লাফ দিয়ে উঠত, তবে বুড়োরাও না হয় একটা দাওয়াই বের করত। এই মনে করো, তুমি যদি হঠাৎ তলোয়ার নিয়ে কাউকে হামলা করো, সেও একটা কিছু করবে। বীর হলে লড়বে, বকরির কলিজা হলে ন্যাচ নাড়বে। কিন্তু এ তো বাপু তা নয়। এ হলো মাথার উপর ঝোলানো নাঙা তলোয়ার। চিংড়িরা হয়তো সব চুপ করে বসে আছে। রাস্তায় তো এখনও চাঁদের হাট বসেনি, কিন্তু একজন 100খানা তলোয়ার হয়ে চাঁদির উপর ঝুলে আছেন। চোখ দুটি বন্ধ করে একটিবার দেখে নাও বাপু। আমি শিউরে উঠলুম।